কেবলমাত্র এক মাসের মধ্যে আমাদের ইউনিস চাচার দেশ বাংলাদেশের কোমর ভেঙে গেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশের মধ্যে প্রোটেস্ট হচ্ছে, সাধারণ মানুষ না প্রপারলি ইলেকট্রিসিটি পাচ্ছে আর না 3 বেলা খাওয়ার মতন অবস্থায় রয়েছে। আর শুধু তাই নয়, ওরা এমনই বিপ্লব করিয়েছে যে এই বিপ্লবের চক্করে দেশের 219টা গার্মেন্টস ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেছে। মানে জাস্ট ভাবুন, একেতেই লোকজন বেরোজগার হলো, উপরন্তু দেশের ইকোনমি আবার তলানিতে ঠেকেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখানে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ছে। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। এই সেম অবস্থা হয়েছে আমাদের প্রতিবেশীদের সাথে। একেতেই তো এই ইকোনমিক ক্রাইসিস, তার উপর এখন আবার রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া আর ভারত, এই সমস্ত দেশ বাংলাদেশের সরকারের কাছে পুরনো বকেয়া টাকা ডিমান্ড করেছে। অথচ আজব বিষয় হলো, আমাদের এই নোবেলজয়ী ইউনিস চাচার কাছে জ্বালানি কেনার এই টাকা নেই। সেখানে ভারত, চায়না, অস্ট্রেলিয়া, রাশিয়ার টাকা কী করে শোধ করবে? ফলে এই পুরো পরিস্থিতিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। বাংলাদেশের ইলেকট্রিক ক্রাইসিস কতটা মারাত্মক? ওদের দেশের এই ফুড ক্রাইসিসকে সামাল দেওয়া সম্ভব? আর এই সব কিছুর মাঝে চায়না, ভারত, রাশিয়া এই যে পেমেন্টস চাইছে, সেটা কি বাংলাদেশের সরকার দিতে পারবে, নাকি বাংলাদেশ পুরোপুরি ডিফল্ট করবে? আর যদি বাংলাদেশ ডিফল্ট করে, তাহলে কি যেভাবে ভারত শ্রীলঙ্কাকে বাঁচিয়েছিল সেভাবে কি বাংলাদেশকে সাহায্য করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী? এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারে। বাংলাদেশের মিডিয়ার সময় টিভির রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে গোটা দেশে মারাত্মক লোডশেডিং শুরু হয়ে গেছে, যাতে মেইনলি রাজধানী ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, ময়মনসিংহ এই সমস্ত জেলা কিন্তু অন্ধকারে ডুবে গেছে। শামিমা আক্তার নামক এক বাংলাদেশির দাবি, আজকের দিনে বাংলাদেশে প্রায় 10 থেকে 12 ঘন্টা মিনিমাম বিদ্যুৎ থাকছেন। আর এই গরমে এইভাবে থাকা এক কথায় অসম্ভব ব্যাপার। এটা বাংলাদেশের মিডিয়ার দেওয়ার লিস্ট, যেখানে গত 7 তারিখ থেকে 10 তারিখের ডেটা রয়েছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্রতিদিন লোডশেডিংয়ের মাত্রা বাড়ছে বই কমছে না। 7 তারিখে যেটা 1367 মেগাওয়াটের ঘাটতি ছিল, সেটা 10 তারিখের মধ্যেই 2300 মেগাওয়াটে পৌঁছে গেছে, যা প্রায় ডবলের কাছে। বাট ওয়েট, এর থেকেও মারাত্মক হলো এই লোডশেডিং বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি তাকে কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্ট করছে। 2 মিনিটের জন্য বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদেরকে সাইডে রাখুন, এখন বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে তারা যদি এইভাবেই ক্ষতির মুখে পড়ে, তাহলে কিন্তু গোটা দেশের ইকোনমি আরও মারাত্মকভাবে নিচের দিকে নামবে। স্পেশালি বাংলাদেশের মতন একটা দেশ যাদের পুরো ইকোনমি টিকে রয়েছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওপর। ফলে যদি এই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে। কিন্তু ইন্টারেস্টিংলি, যদি আপনারা বাংলাদেশের মিডিয়া দেখেন, ওরা আবার অন্য কথা বলছে। ওরা বলছে বাংলাদেশের যে বিদ্যুতের প্রয়োজন তার থেকে নাকি ওদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা আরও বেশি। আর যদি বাংলাদেশের কথা সত্যি হয়, তাহলে গোটা দেশে এত মারাত্মক ইলেকট্রিক ক্রাইসিস কীভাবে তৈরি হলো? ওয়েল, এর পেছনে বেশ কিছু রিজন রয়েছে। প্রথমত, বাংলাদেশের এলএনজি গ্যাসের শর্টেজ এবং এর যে বিল সেটা দেওয়ার মতন টাকা বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের দাবি অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অলরেডি ওদের এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে পড়ে রয়েছে, যার ফলস্বরূপ দেশের ইলেকট্রিক প্রোডাকশান 14,000 থেকে 15,000 মেগাওয়াট কমে গেছে। আর এখানেই শেষ না, বাংলাদেশের যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো কিন্তু মেইনলি কয়লা, ডিজেল আর গ্যাসে চলে। আর এগুলিকে চালানোর জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন সেটার আমদানিও কমতে শুরু করেছে। আর প্রত্যেক দেশ তো ভারত নয় যে ফ্রিতে খয়রাতি দেবে। ফলে বাংলাদেশের পুরনো পেমেন্ট আটকে গেছে। উপরন্তু এখন ইকোনমিক ক্রাইসিসের চক্করে নতুন পেমেন্টও আসছে না। তাই নতুন করে এই সমস্ত দেশ বাংলাদেশকে জ্বালানি দিতে রাজি না। এমনকি ওদিকে অস্ট্রেলিয়ার মতন দেশ বাংলাদেশের কোল সাপ্লাই আটকাতে শুরু করেছে। অলরেডি বাংলাদেশের মিডিয়া ঢাকা ট্রিবিউনের দাবি অনুযায়ী বাংলাদেশি টাকায় 9,500 কোটি টাকা, মানে প্রায় $800 মিলিয়ন অস্ট্রেলিয়ার কাছে ধার রয়েছে, যেটা বাংলাদেশ এখনও শোধ দেয়নি। দ্বিতীয় কারণ হলো বাংলাদেশিদের অত্যাধিক ভারত বিরোধিতা। কন্টিনিউয়াসলি ভারত বিরোধিতা চক্করে ভারত থেকেও কিন্তু ইলেকট্রিসিটির যে সাপ্লাই সেটা কমতে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে প্রতি ঘন্টায় বাংলাদেশকে 160 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতো, যেটা কমে 60 থেকে 90 মেগাওয়াটে নেমে এসেছে। ওদিকে ভারতের পাবলিক আর প্রাইভেট সেক্টর থেকে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হতো, সেটাও কমে 800 মেগাওয়াটে নেমে এসেছে। আর এর পেছনের কারণ কি? ওয়েল, বাংলাদেশের এখন যে ধরনের পলিসি তাতে ওরা ভারতের টাকা শোধ দিতে নারাজ।
ফলে ভারতও ধীরে ধীরে নিজেদের যে ইলেকট্রিক সাপ্লাই সেটা কিন্তু কমাতে শুরু করে দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এরপর যা ঘটেছে, বাংলাদেশিরা কি বলেছিল যে ওরা নাকি ভারত থেকে স্বাধীন হয়েছে, ভারতের বিরুদ্ধে এটা বিরাট অ্যাকশান, ভারতের বয়কট করব, ভারতের প্রয়োজন নেই, তাই তো? কিন্তু এই রিপোর্টটা দেখুন, যে মুহূর্তে বাংলাদেশে ইলেকট্রিক ক্রাইসিস শুরু হয়, বাংলাদেশিরা ওখানকার লোকাল বিদ্যুৎ সেন্টারের ওপর চড়া হতে শুরু করে দিয়েছে। কারণ দেখুন, ফ্যানের হাওয়ায় বসে মোবাইলে বয়কট ভারত লেখা খুবই সহজ, কিন্তু অ্যাকচুয়ালি 10 থেকে 12 ঘন্টা বিনা বিদ্যুৎ ছাড়া থাকা এই গরমে অসম্ভব ব্যাপার। আর মজার ব্যাপার হলো গোটা বাংলাদেশে যখন এই ধরনের ইলেকট্রিক ক্রাইসিস চলছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের সরকার কি বলেছে যে এগুলো টেম্পোরারি ক্রাইসিস, 2-4 দিনেই ঠিক হয়ে যাবে। কিন্তু হলো এর উল্টো। বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী ওদের গ্যাস বেস পাওয়ার স্টেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়, গোটা দেশের লোডশেডিং আরও মারাত্মক রূপ নিয়েছে। এবং ডেলি স্টারের রিপোর্ট অনুযায়ী আবারও বাংলাদেশে নতুন করে পাওয়ার কাট শুরু হয়ে গেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ক্রাইসিস আরও মারাত্মক হবে, কারণ রিসেন্ট ডেটা অনুযায়ী আমাদের ইউনিস চাচার কাছে এত বেশি বিদেশি মুদ্রাই নেই যা দিয়ে ওরা আমদানি করবে। ফলে দেশের যে রপ্তানি সেটা কন্টিনিউয়াসলি কমছে এবং ডলারের ক্রাইসিস শুরু হয়েছে, যা পরিস্থিতি কিন্তু আরও বেশি খারাপ করে তুলেছে। এবং মোটামুটি 1700 মেগাওয়াটের বিদ্যুতের নতুন করে শর্টেজ শুরু হয়ে গেছে। আর শুধু তাই নয়, বাংলাদেশের ভেতর অলরেডি ওদের যে ব্যারাপুকুরিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটা বন্ধ হয়ে গেছে এবং দেশের 54টা পাওয়ার প্ল্যান্ট স্ট্রাগল করছে এবং 41টা পাওয়ার প্ল্যান্ট বন্ধের মুখে দাঁড়িয়ে। তো এই হলো আমাদের নোবেল জয়ী ইউনিস চাচা বাংলাদেশকে প্রথম গিফট। কিন্তু দাঁড়ান, অ্যাকচুয়াল মজা তো এখনও বাকি আছে। বাংলাদেশিদের এই ইকোনমিক ক্রাইসিস, ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি খারাপ, টাকা পয়সা নেই, এরই মাঝে রাশিয়া ঝাঁপিয়ে পড়েছে। রাশিয়া এখন বাংলাদেশের নতুন সরকারের কাছে $630 মিলিয়ন ডিমান্ড করেছে, যেটা রাশিয়ার বকেয়া রয়েছে। আর নতুন সরকারকে ওরা 15 তারিখের ডেডলাইন দিয়েছে, এর মধ্যেই যদি টাকা ওরা শোধ না করে তাহলে বাংলাদেশের ওপর অতিরিক্ত পেনাল্টি লাগাবে। কেন আপনারা জানলে অবাক হবেন যে রাশিয়া বাংলাদেশের কাছে $12 বিলিয়ন পায়, যেটা বাংলাদেশের সরকার রাশিয়ার থেকে ধার হিসেবে নিয়েছে। কারণ বাংলাদেশে যে ইলেকট্রিক ক্রাইসিস হচ্ছে, একে কাউন্টার করার জন্য বাংলাদেশ রাশিয়ার সাথে মিলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, যার খরচ হয়েছিল $12 বিলিয়ন। আর এই যে পুরো খরচ সেটাকে বহন করেছিল রাশিয়া। কিন্তু এখন বাংলাদেশকে 2027 সালের মধ্যে এই $12 বিলিয়ন বকেয়া শোধ করতে হবে। আর এই যে ঋণ নিয়েছিল, এই ঋণের যে ইন্টারেস্ট সেটাই এখন $630 মিলিয়ন। ওদিকে আবার আমাদের ইউনিস চাচার ভারতের আদানি গ্রুপকে নিয়ে খুব সমস্যা ছিল যে আদানি গ্রুপ থেকে ইলেকট্রিসিটি বাংলাদেশ কেন কিনছে। ব্যাস, ওরা আদানি গ্রুপের যে ডিল তার উপর রিভিউ চাইছিল। আর আদানি গ্রুপের তরফ থেকেও এখন বাংলাদেশ পাল্টা চিঠি দিয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওদের যে $800 মিলিয়ন সেটা বাংলাদেশ শোধ করে দিক, তা না হলে ওরা কিন্তু বিদ্যুতের সাপ্লাই কেটে দেয়। এখন যদি আদানি সাপ্লাই কেটে দেয়, আদানির কোনো সমস্যা নেই, ভারত সরকার আগেই নিয়ম পাল্টে দিয়েছে, তাই ওরা বাংলাদেশের ভাগের বিদ্যুৎ ভারতে বিক্রি করবে, ওদের কোনো লস হবে না। আর শুধু তাই না, আদানির পর ভারতের যে বাকি প্রাইভেট কোম্পানি রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের থেকে $1 বিলিয়ন যে বকেয়া সেটা ফেরত চাইছে। মানে জাস্ট ভাবুন, রাশিয়ার $630 মিলিয়ন, ভারতের বাকি কোম্পানির $1 বিলিয়ন আর আদানির $800 মিলিয়ন, টোটাল $2.5 বিলিয়ন মতন বাংলাদেশের সরকারকে কেবলমাত্র বকেয়া দিতে হবে বিদ্যুতের জন্য, যা এই মুহূর্তে দাঁড়িয়ে তো অসম্ভব ব্যাপার। আর ভারত সরকারও ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ভারত এখানে কোনো রকম সমস্যায় সাহায্য করবেন। ভারত বাংলাদেশের সরকারকে এটাই বলেছে যে বাংলাদেশের সরকার আদানির সাথে বসে নিজেরা এই সমস্যা মিটিয়ে নি। মানে ভারত সরকার এখন টাফ স্ট্যান্ড নিতে শুরু করেছে। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে বাংলাদেশ আদৌ কি এত পরিমাণ টাকা শোধ করতে পারবে? ওয়েল, রিসেন্টলি বাংলাদেশের সরকারের তরফ থেকে $1.37 বিলিয়ন একটা পেমেন্ট দিয়েছে এশিয়ান ইউনিয়নকে। ফলে ওদের যে টোটাল বিদেশি মুদ্রা ভাণ্ডার সেটা $20 বিলিয়ন নিচে নেমে গেছে, যা সবচেয়ে লোয়েস্ট। বাংলাদেশের অ্যাভারেজ $30 থেকে $35 বিলিয়ন প্রয়োজন। ফলে ওদের পক্ষে প্রপারলি ফুড আর জ্বালানি আমদানি করাই মুশকিল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত দেশের বকেয়া কী করে শোধ করবে? আর শুধু তাই নয়, এরই মাঝে বাংলাদেশে তো আবার ফুড ক্রাইসিস শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, বাংলাদেশের নিজস্ব প্রতিবেদন, বাংলাদেশের সব কিছুর দাম এতটাই বেড়ে গেছে যে মানুষের দৈনন্দিন জীবন সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে নেমে এসেছে। উদাহরণ হিসেবে ওদের দেশে টমেটোর দাম 120 থেকে 140 টাকা কেজি, করলার দাম 70 থেকে 80 টাকা কেজি। আর লাগাতার ভারতের সাথে যত বেশি বিবাদ বাড়বে
এই সমস্ত রপ্তানিও কিন্তু ধীরে ধীরে কমবে। আর ওরা যদি বাইরে থেকে আমদানি করে তাহলেও দেশের ভেতর ইনফ্লেশন আরও বেশি বাড়তে শুরু করবে। কিন্তু দাঁড়ান, এই ইলেকট্রিক ক্রাইসিস আর ফুড ক্রাইসিস দিয়ে শেষ হয়নি, চমক আরও বাকি আছে। বাংলাদেশের ইকোনমির যে ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 219টা ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে। ওদের যে র মেটেরিয়াল তার সাপ্লাই ইস্যু তৈরি হয়েছে ভারতের সাথে, বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার পর ব্যাপক ক্ষতি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওদের বড় বড় ব্র্যান্ড থেকে অর্ডার ক্যান্সেল হয়ে সেটা ভারতে চলে এসেছে। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতীয় কোম্পানি বিরাট সুযোগ পেয়েছে বাংলাদেশের এই টেক্সটাইল মার্কেটকে ক্যাপচার করা। যদিও এখানে ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি ভারত সরকার বাংলাদেশে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল কমপ্লিটলি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ভারতের যে সমস্ত কোম্পানি রয়েছে তারা সস্তায় র মেটেরিয়াল পাবে, অর্থাৎ ভারতের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা আরও বেশি বুম করবে। ওদিকে ভারত থেকে আমদানি বন্ধ হলে বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হবে, আর অন্যান্য দেশ থেকে আমদানি করলে ওভারঅল যে কস্ট সেটা আরও বেশি হবে, যা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি তাকে কিন্তু কোল্যাপস করতে বাধ্য করাবে। কারণ ডেফিনেটলি আগের মতন বাংলাদেশ সস্তায় অর্ডার নিতে পারবে না, তাই এই সমস্ত কোম্পানি ধীরে ধীরে বাংলাদেশ থেকে ভারতের দিকে শিফট করবে। যদিও এটা থেকে নজর ঘোরাতে আমাদের ইউনিস চাচা কী করছে, গোটা দেশ জুড়ে হিন্দুদের ওপর অ্যাটাক করাচ্ছে। অলরেডি অফিসিয়ালি 1068টা অ্যাটাক হয়েছে হিন্দুদের ওপর, এটা অফিসিয়াল, তাও আবার গত মাসের ডেটে। ফলে ওভারঅল বাংলাদেশের পতন শুরু হয়ে গেছে। এখন যদি ভারত সরকার ওদের ফুড সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই এই সব কিছু আটকে দেয় এবং ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালও আটকে দেয়, তাহলে উইদিন 1 ইয়ার আবারও বাংলাদেশে বিপ্লব হবে। আর এবারে যে বিপ্লব হবে সেটা কিন্তু সবচেয়ে মারাত্মক হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে ভারত সরকারের কি বাংলাদেশের ওপর কঠোর অ্যাকশন নেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।